মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো এবং পূর্ণোদ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়ে তোমরা তোমাদের শিক্ষা জীবনকে সুন্দরভাবে ব্যয় করছো এবং পড়াশোনায় নিমগ্ন রয়েছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি পরমাণুর গঠন সম্পর্কে। অর্থাৎ সপ্তম শ্রেণীতে আমরা যে ষষ্ঠ অধ্যায় পড়েছিলাম, কষ্ট করে ঠিক সেরকমই একটি অধ্যায় রয়েছে তোমাদের এই পাঠ্য বইতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ওই ক্লাসগুলো করার কারণে এই ক্লাসটি আরও সহজ বলে মনে হবে। তবে আমরা সকলেই সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি অধ্যায়টিকে অর্থাৎ পরমাণুর গঠনটাকে নিতে চায়, তাহলেই এটা সম্ভব। তাছাড়া অন্য কিছু কিন্তু হয়ে যাবে অটোমেটিকভাবে উদ্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। পরম অণু, পরম মানে অতি, অণু ক্ষুদ্র। এই অতি ক্ষুদ্র যে সমস্ত পদার্থ আমাদের আশেপাশে রয়েছে, যাদের মাধ্যমে আমরা এই বিশাল জগৎটাকে কল্পনা করতে পারি, এই বিশাল জগৎটাকে সৃষ্টি করতে পারি, সেই অংশের নামই কিন্তু ক্ষুদ্রতম অংশের নামই হচ্ছে পরমাণু। যেমন জীববিজ্ঞানে আমরা পড়েছিলাম সেল বা কোষ, যেটা সমস্ত কিছুর উৎপন্ন হওয়ার ফান্ডামেন্টাল বা মৌলিক উৎস। ঠিক তেমনি ভাবে এই আমার চশমা, আমাদের বই, কলম, এগুলো ক্ষুদ্রতম কণা দিয়েই তৈরি, যার ইউনিট সেল হচ্ছে পরমাণু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু সম্পর্কে নানান বিজ্ঞানী নানান কথা বলেছেন। আমরা জানি, ধরো এক টুকরা শশাকে, শশা তোমরা চেনো, আমরা খাই, অথবা একটি কাঁচামরিচকে কাটতে 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 এমন একটা ক্ষুদ্র অংশ নিলে যে হাতে রাখার ফলে তুমি দেখতেও পাচ্ছ না, সেই অংশটা, যেমন আগে উদাহরণ দিয়েছিলাম একটি চক, তাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে 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 এমন একটা অংশে নিয়ে এসেছি যে তাকে আর ভাগ করা যাচ্ছে না, এমনকি চোখেও ঠিক মতো দেখা যাচ্ছে না। তাহলে এই অংশটার নামই হচ্ছে পরমাণু। অ্যারিস্টটল, বার্জেলিয়াস, ডেমোক্রিটাস, প্লুটো, ডাল্টন, রাদারফোর্ড, বোর, সিবর্গ, নানান জাতীয় বিজ্ঞানী, নানান দেশের বিজ্ঞানী নানানভাবে পরমাণু সম্পর্কে নানান তত্ত্ব দিয়েছেন। তোমাদের বইতে রয়েছে জন ডাল্টনের মতবাদ। তার মতে পরমাণু কিরকম হতে পারে এবং তারই সীমাবদ্ধতা। চলো আমরা সবাই একটু পরমাণুর গঠন খুলি। অধ্যায় ষষ্ঠ, একটু খোলো এবং দেখো এখানে কি কি দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে রয়েছে পার্ট 1 to 3, পরমাণু ধারণার বিকাশ ও গঠন। তোমরা জানো, খ্রিস্টপূর্ব থেকে শুরু করে খ্রিস্টাব্দ পর্যন্ত নানান বিজ্ঞানীরা এই পরমাণু সম্পর্কে নানানভাবে ধারণা দিয়েছেন। তোমরা আগেই জেনেছো, পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই প্রকার, দুইভাবে বিভক্ত।
একটি হচ্ছে অণু ও পরমাণু। পদার্থ ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এই ক্ষুদ্র কণাগুলি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যেমন অণু, পরমাণু। ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। সেই ক্ষুদ্র কণা প্রধানত দুই ভাগে বিভক্ত, একটি অণু আর একটি হচ্ছে পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে, আর অণুর ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু, অণুর ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। আর পরমাণুকে ভাঙলে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে থেকে জানো, ইলেকট্রন, প্রোটন এবং মাঝখানে নিরপেক্ষ নিউট্রন কণা পাওয়া যাচ্ছে। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা, আর নিউট্রন হচ্ছে ইলেকট্রন প্লাস প্রোটন অর্থাৎ নিউট্রালি চার্জ পার্টিকেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু, আর অণুর ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যাবে, আর পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যাবে। আমরা ছোট্টবেলা থেকে এটা জেনে এসেছি। আমরা দেখিনি আমাদের টেক্সট বইয়ে কি লেখা হয়েছে। ক্ষুদ্র কণা দুই প্রকারের। এই দুই রকমের কণার মধ্যে রয়েছে এক প্রকারের অণু আর এক প্রকারের পরমাণু। পরমাণু ক্ষুদ্রতম কণা, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকগণ নানান রকম মতবাদ ব্যক্ত করেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা আর ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে। অ্যাটম কথাটি এসেছে গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, পরমাণু বা অ্যাটোমাস থেকে। অর্থ না টমস মানে ভাগ করা, ভাগ করা যায় না এমন পদার্থের বা অণুর ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে পরমাণু। তবে আধুনিক বিজ্ঞানীগণ নানান গবেষণা ও যুক্তিতর্ক ও পরীক্ষার মাধ্যমে দেখেছেন পরমাণুকে ভাঙলে আরও 3টি স্থায়ী কণিকা পাওয়া যায়। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে রয়েছে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ বা শক্তি স্তর।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিউক্লিয়াসের উপাদান হচ্ছে গিয়ে প্রধান উপাদান হচ্ছে প্রোটন, তবে সেখানে রয়েছে নিউট্রন। অর্থাৎ নিউক্লিয়াসকে ভাঙলে প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। আর নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার শক্তি স্তর থাকে সেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়। আর একটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন ও সমান সংখ্যক প্রোটন থাকে। ফলে ইলেকট্রন ও প্রোটন পরস্পরকে আকর্ষণ করে নিরপেক্ষ বানিয়ে দেয়, নিউট্রাল বানিয়ে দেয়। এই জন্য বলা হয় পরমাণু নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা আগে ছোট্টবেলাতে আগে ক্লাসে এই জিনিস শিখে এসেছি অনেক ভালোভাবে। তারপর তোমাদের গায়ে কি অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা উত্তর তোমাদের কাছে পৌঁছে ক্ষুদ্রতম কণাকে দুটি অংশে ভাগ করেছে, যেমন আরেকটি পদ। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, আর পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। ইতিমধ্যে তোমরা দেখেছো ইলেকট্রনের উপরে আমি ঋণাত্মক চিহ্ন দিয়ে বৃত্ত এঁকে দিয়েছি, গোল করে দিয়েছি। প্রোটনের উপর প্লাস দিয়েছি, আর প্লাস আর মাইনাস দিলে নিউট্রাল অর্থাৎ নিউট্রালি চার্জ পার্টিকেল নিউট্রন তৈরি হয়েছে। তাহলে আমরা জানলাম পরমাণু প্রধান তিনটি কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটনকে ভাঙলে প্রোটনই পাওয়া যাবে, ইলেকট্রনকে ভাঙলে ইলেকট্রনই পাওয়া যাবে। কিন্তু নিউট্রনকে ভাঙলে প্রোটন প্লাস ইলেকট্রন দুজনকেই পাওয়া যাবে। আমরা চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করতে পারি। দেখে নিন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী। আমরা দেখেছি যে পরমাণু এরকম বৃত্তাকার, এই অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের অংশ, এই অংশ ফাঁকা থাকে, ফাঁকা ভয়েড বা ফাঁপা, ফাঁকা থাকবে। আর এটাকে বলা হয় কক্ষপথ বা শক্তি স্তর। কক্ষপথ বা শক্তি স্তর। কক্ষপথ বা শক্তি স্তর, এটাকে অনেক সময় অরবিটও বলে থাকি আমরা। অরবিট বিভিন্ন শক্তি স্তর থাকতে পারে, তবে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। আমরা জানলাম এটার নাম হচ্ছে ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রন। এটা হচ্ছে প্রোটন। পজিটিভ ইলেকট্রন, নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা নিউট্রন, আর নিউট্রনকে ভাঙলেই পাওয়া যাবে প্রোটন প্লাস ইলেকট্রন। এটা নিউট্রালি চার্জ পার্টিকেল, শূন্য, এর চার্জ হচ্ছে শূন্য। এর চার্জ
হচ্ছে ধনাত্মক, এ ইলেকট্রন ঋণাত্মক, আর ধনাত্মক ঋণাত্মকের সমন্বয়ে তৈরি নিউট্রন। নিউট্রন তিনি হচ্ছে নিউট্রালি চার্জড পার্টিকেল, নিরপেক্ষ চার্জড পার্টিকেল। খ্রিস্টপূর্ব 400 বছর ধরে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন ডেমোক্রিটাস। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা সাধারণত ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। আর অ্যাটম কথাটা এসেছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যা আমি লিখে দিয়েছি, যার অর্থ হলো অবিভাজ্য। আমরা এখানে লিখে দিয়েছিলাম, তোমরা একটু আগে দেখেছো। তার সমসাময়িক সময়েও আরও দুজন দার্শনিক, প্লেটো এবং অ্যারিস্টটল, তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন। এই নিরবচ্ছিন্ন মানে কি? একেবারে সমান্তরালভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড নেটের মতো, যা বিচ্ছিন্ন হচ্ছে না, কন্টিনিউয়াস প্রসেস। একে যতই ভাঙা হোক না কেন ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে। কিন্তু তুমিই চিন্তা করো, ভাঙতে ভাঙতে একসময় তো শেষ হয়ে যাবে, তখন তো আর এমন একটা ক্ষুদ্র অংশ হবে যাকে আর ভাগ করা যাবে না। সেটাই তো পরমাণু, সেটাই তো অ্যাটমস, সেটার নামই তো অ্যাটম। কিন্তু তাদের এই মতবাদ সত্যি নয়। 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন, উনি স্কুল শিক্ষক ছিলেন, ব্রিটিশ বিজ্ঞানী। তিনি কয়েকটি পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে ধারণা দেন। তিনি যে কথাগুলো বলেন তার অন্যতম পয়েন্ট হচ্ছে, ভিউ হচ্ছে, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতবাদ সকলেই গ্রহণ করে, ফলে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়, অর্থাৎ সৃষ্টি হয় ফাটল। সেটা কার? অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল যার মতবাদ টিকল না, ধরল ফাটল। আসলেই পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। আর সেটা তোমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পরমাণু এরকম বৃত্ত আকার। এই বৃত্তাকার পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, আর বাইরে রয়েছে বাইরের শক্তি স্তর। পরমাণুকে দুটি প্রধান ভাগে ভাগ করলাম। একটি হচ্ছে ভিতরের অংশ, যার নাম নিউক্লিয়াস, আরেকটি হচ্ছে বাইরের অংশ, তার নাম হচ্ছে গিয়ে শক্তি স্তর বা কক্ষপথ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই নিউক্লিয়াসকে আবার দুটি ভাগে ভাগ করেছি আমরা, সেই অংশটা আমরা এখানে দেখব। এই নিউক্লিয়াস, একটি হচ্ছে প্রোটন, যা ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো, আরেকটি হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন। আর বাইরে রয়েছে ইলেকট্রন। ইলেকট্রনের ভর নেই বললেই চলে, এত হালকা যে ওর ভর শূন্য ধরা হয়। একটি প্রোটনের ভরকে যদি আপেক্ষিকভাবে 1 ধরা হয়, নিউট্রনকে একই ধরা হয়। প্রোটন 1, নিউট্রন যার ভর 1। আর এই 1কে যদি 1840 বা 34 দিয়ে ভাগ করো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ক্ষুদ্রতম অংশ সেটা 0-র সমান। আসলে ইটস গোয়িং টু 0। দ্যাটস হোয়াই ইলেকট্রনের ভর নেই বললেই চলে। ইলেকট্রন 1840 ভাগের 1 ভাগ, যে 1 ভাগ হচ্ছে প্রোটনের ভর। প্রোটন 1, নিউট্রন 1। সেই প্রোটনের ভর 1, তার তুলনায় 1840 ভাগের 1 ভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বলো, ইলেকট্রনের সত্যিকারই ভর রয়েছে? ইলেকট্রনের আসলেই ভর নেই। তবে বড় ক্লাসে যে দেখবে 9, 11, 9,
0.11 to 10 to the power minus 28 গ্রাম। এই অংশটা তোমরা বড় ক্লাসে গিয়ে দেখবে, এখন তোমাদের খুব একটা দরকার নেই। শুধু জানলে, দেখলে এবং ভাবলে হ্যাঁ এরকম হতে পারে। অর্থাৎ 9.11কে যদি একের পরে 28টা শূন্য দিয়ে ভাগ করো তাহলে যে ক্ষুদ্র অংশ পাবে সেটার নাম ইলেকট্রনের ভর, যা কল্পনাতীত, কল্পনা করা যাবে না। সেই জন্য বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ইলেকট্রনের ভর নেই। তাহলে আমরা জানলাম যে ডাল্টনের এই মতবাদ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে সাধারণত ভাগ করা যায় না। আর অ্যারিস্টটল বলেছিল নিরবিচ্ছিন্নভাবে রয়েছে, কন্টিনিউয়াস প্রসেস। এজন্য অ্যারিস্টটলের মতবাদটি বাদ পড়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু যে ক্ষুদ্রতম কণা তাকে আধুনিক বিজ্ঞানীগণ 3টি কণায় ভাগ করেছে। কয়টি বলো? 3টি। মনে রাখলে ভালো কাটবে তোমাদের দিনটি। কি সেই? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ডাল্টনের মতবাদ সকলে গ্রহণ করে, অ্যারিস্টটল ধরল ফাটল। আমরা পরবর্তী দেখিনি তার মতবাদে কি কি বলা হয়েছে। ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা, পরমাণু বিভাজ্য ছড়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত হয়। তখন ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী, আরও অনেকে পরমাণু মডেলের প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল যথেষ্ট গ্রহণযোগ্য। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যে পরমাণু গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, যা নিউক্লিয়াস নামে পরিচিত। ইতিমধ্যে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা, আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ঘুরছে। সুতরাং নিউক্লিয়াসের ভরই হচ্ছে পারমাণবিক ভর বা পরমাণুর ভর। রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো, কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। যেমন রাদারফোর্ড তার পরমাণু মডেলকে এইভাবে দেখিয়েছিলেন, মশার কয়েলের মতো, প্লাস মাইনাস, এবং তিনি ভেবেছিলেন মাঝখানে সূর্য থাকবে। যেমন তোমরা পড়েছ সূর্য বিভিন্ন কক্ষপথে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এরকম করে সৌরজগতের সাথে কম্পেয়ার করে রাদারফোর্ড যে তথ্য দিয়েছিলেন তাতে নিউক্লিয়াস ও শক্তি স্তরের মধ্যে কোনো পার্থক্য দেখানো হয়নি। কিন্তু বোর এসে নির্দিষ্ট নিউক্লিয়াস, কক্ষপথ, শক্তি স্তর, অরবিট অর্থাৎ শক্তি স্তর এবং উপশক্তি স্তর অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। বিজ্ঞানী বোর পরবর্তীতে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু বিভাজ্য, যা প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণু কেন্দ্র রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, যা তোমরা দেখতে পেয়েছ। তোমরা দেখো তোমাদের বইতে রয়েছে হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন বইতে দেখানো হয়েছে। হিলিয়াম পরমাণু, এটা হচ্ছে যেটা আমি ভরে দিলাম, পূর্ণ করে দিয়েছি সেই অংশ মনে করো নিউট্রন, দুটি নিউট্রন, দুটি প্রোটন, তাই হিলিয়ামের ভর হচ্ছে 4। আর বাইরের শেলে দুটি ইলেকট্রন থাকবে। এই কক্ষপথে না দিলেও চলবে।
তাহলে দেখলাম হিলিয়ামের বাইরে শেলে ইলেকট্রন মাইনাস মাইনাস, ভিতরে প্রোটন রয়েছে প্লাস এবং প্লাস, আর নিউট্রাল চার্জ পার্টিকেল যেটা আমি বোল্ড করে বৃত্ত মধ্যে দাগ দিয়ে দেখিয়েছি। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এই অধ্যায়টি আত্মস্থ করতে হলে আমাদের 1 থেকে 20টি এলিমেন্টসের নাম, মৌলের নাম এবং মাঝে মাঝে যে এলিমেন্টসগুলো রয়েছে যেমন আয়রন, কপার, জিঙ্ক, এটা তোমরা আগে পড়ে এসেছো, ঠিক সেই জিনিসই পড়তে হবে। আমরা সেই ঐতিহাসিক ডিজিটাল নৌকার মতো একটি ছবি এঁকেছিলাম যার নাম দিয়েছিলাম পর্যায় সারণী, যার প্রথমে রয়েছে নাম্বার 1 হাইড্রোজেন। আমরা সেই টেবিলটা আজকে আবারও দেখে নিই এবং নামগুলো মুখস্থ করে আসব, তাহলে 4 ও 6 অর্থাৎ 4 থেকে 6 পার্টগুলো আমরা বুঝে ফেলব এবং ভর সংখ্যা কীভাবে বের করে আমরা মুহূর্তে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছিলাম এরকম একটা টেবিল বা চার্ট, যেখানে তার ধারক ও বাহক হিসেবে ছিল হাইড্রোজেন, তারপরে ছিল হিলিয়াম, দেন ছিল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরপরে ছিল কেকা, ক্যালিয়াম বা পটাশিয়াম, এ হচ্ছে ক্যালসিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই টেবিলগুলো দেখেছি, 1 থেকে 20টি পরমাণু যার সিরিয়াল রয়েছে। তোমরা সেই সিরিয়াল অনুযায়ী খুব সুন্দরভাবে মুখস্থ করবে। আর একটি পরমাণুকে উপস্থাপন করার, রিপ্রেজেন্ট করার উপায় হচ্ছে গিয়ে প্রথমে পরমাণুর প্রতীক লিখব, যেমন বেরিলিয়ামের প্রতীক বি, হাইড্রোজেনের প্রতীক এইচ, ক্যালসিয়ামের প্রতীক সিএ, সালফারের প্রতীক এস। ফ্লোরিন কিন্তু এফ এল না, ফ্লোরিনের প্রতীক হচ্ছে এফ, ফ্লোরিনের প্রতীক হচ্ছে এফ। দেখো এর কেন্দ্রের মধ্যে ফ্লোরিনের নিউক্লিয়াসে নয়টি প্রোটন রয়েছে এবং দশটি নিউট্রন রয়েছে। অতএব ফ্লোরিনের ভর, পারমাণবিক ভর, প্রোটন প্লাস নিউট্রন সমান 19। যেহেতু এটা আপেক্ষিক তাই একক নেই, তবে আমরা বোঝার জন্য 19 গ্রাম লিখি, 19। আর সাধারণত পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যে কয়টি, ইলেকট্রন সংখ্যাও সে কয়টি। ইলেকট্রন সংখ্যা। তাই এর প্রোটনকে আমরা নিচে এভাবে বামে লিখি, প্রোটন যে কয়টি, ইলেকট্রন সে কয়টি। ফ্লোরিনের মধ্যে প্রোটন 9টি, ইলেকট্রন 9টি। তার ভর হচ্ছে 19। তোমরা জানো জেড হক তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে
এই তত্ত্ব অনুসারে তোমরা জানো জেড হক তত্ত্ব, এই তত্ত্ব অনুসারে পারমাণবিক সংখ্যা বিজোড় হলে ভর হয় সাধারণত 1 থেকে 20টা এলিমেন্টসের মধ্যে, 1 থেকে 20টি মৌলের মধ্যে। পারমাণবিক সংখ্যা বিজোড় হলে ভর হবে বিজোড় এবং বের করার নিয়ম ডাবলের থেকে 1 বেশি। 9 ডাবল 18, তার সাথে 1 যোগ করলেই 19 হবে, অর্থাৎ 9 × 2 + 1 সমান 19 হচ্ছে ফ্লোরিনের ভর। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই অংশটা হচ্ছে ফ্লোরিনের F প্রতীক, 9 প্রোটন সংখ্যা, তার মানে ইলেকট্রন সংখ্যা। আর বিজোড় হয় এই জেড হক তত্ত্ব অনুযায়ী 9 × 2 + 1, অর্থাৎ ডাবল এর থেকে 1 বেশি 19। আর এই 19-এর থেকে 9 বিয়োগ করলেই মজার বিষয় নিউটন পাওয়া যায়। আর পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর সিরিয়াল বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর a - z = নিউট্রন, a - z = নিউটন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি। আগামী দিন 1 থেকে 20টা এলিমেন্টসের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আমরা বের করা শিখব। এবং তোমাদের বাড়ির কাজ হচ্ছে 1 থেকে 20টি মৌলের ভর নির্ণয় করা, নিউট্রন বের করা ও পারমাণবিক সংখ্যা মুখস্থ করা। তোমরা জানো ভর নির্ণয়ের কৌশল হচ্ছে গিয়ে জোড় হলে ডাবল, বিজোড় হলে ডাবল +1, ডাবল +1। যেমন কার্বনের সিরিয়াল বা পারমাণবিক সংখ্যা 6, তাই তার ভর হচ্ছে গিয়ে 6 × 2 = 12। সুতরাং তোমরা পারো, তাই এখন দুষ্টামি ছাড়ো, ভালো করে বই পড়ো এবং নতুন জীবন গড়ো। আশা করি তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে এবং সে অনুযায়ী স্কুলে আসবে। 1 থেকে 20টি মৌলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা অর্থাৎ প্রোটনের সংখ্যা, সাথে নিউট্রন সংখ্যা বের করা শিখবে। এবং ভরগুলো লম্বা করে মৌলের নাম লিখে পাশে ভরগুলো লিখে আনবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি